আপনি যতই আমাকে খোঁচানোর চেষ্টা করুন, আমি হাইকোর্টে কেস করেছি। আমায় দেখে কি বাহুবলী মনে হচ্ছে? অল ফেসিলিটি উইদাউট লাইবিলিটি। রাজ্য সরকার সেখানে হলফনামা মানে এফিডেভিট দিয়ে বলেছে দুটো ওয়ার্ডে 333টা বেআইনি। এটা আমার কথা নয়। আপনি এটাকেই ট্যাগলাইন করবেন আমি জানি কালকে। ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ছাড়া কোনো লোক নেই? আমি কোনো লোকের মধ্যে পড়ি না। ওনার কাছে ইনফরমেশন দেওয়ার লোক না আমার মতো 1001 আছে। ওই জন্যই তো পালিয়ে বেড়াতাম মুখ্যমন্ত্রীর হাত থেকে। বিজেপি পলিটিক্যাল পার্টি কম, ধর্মীয় পার্টি বেশি। আর আমরা এখানে জয় মা কালী জয় মা দুর্গা বলে অভ্যস্ত। জয় শ্রীরাম ওই মাথায় টিকি বেঁধে আমার নাম হয়ে গেছিল বিজেপিতে, আমি মাইনরিটির মুখপাত্র। আপনি মহারাষ্ট্রে গিয়ে গণপতি বাবা না বলে জয় শ্রীরাম বললে তারা বলবে ধর্মশাই ভাগো এখান থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনজরে নেই বিধাননগর। সম্প্রতি তিনি প্রকাশ্যে বলেছেন বিধাননগরের জমি দখল থেকে শুরু করে ফুটপাত সবকিছুতেই 1 নম্বরে রয়েছে। আর এই পরিস্থিতিতে বিধাননগরের প্রথম মেয়র এবং বর্তমান চেয়ারপারসন সব্যসাচী দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। তিনি কি বলছেন, কি ভাবছেন, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাকে প্রথমেই দাও ওয়ালে স্বাগত। আর জিজ্ঞাসা করবো কেমন আছেন? ভালো আছি এবং আপনার মাধ্যমে সকল আপনার দর্শক বন্ধুকে জানাই মানে অগ্রিম পুজোর শুভেচ্ছা, ভালোবাসা ও বয়োজ্যেষ্ঠদের প্রণাম। দাদা, আপনি কি করে ভালো আছেন? মুখ্যমন্ত্রী বলছেন বিধাননগরের এত সমস্যা, বিভিন্ন সমস্যার মধ্যে বিধাননগর 1 নম্বর, তারপরেও কি করে ভালো আছে? বিধাননগরবাসী যেভাবে আছে আমিও সেভাবেই আছি। মানে কি বলবো আপনাকে, ইউনিটি ইন ডাইভার্সিটি। কিন্তু জমি জবরদখল থেকে বেআইনি নির্মাণ, এছাড়াও ফুটপাত দখল যেটা রিসেন্ট ইস্যু, সেটা তো মুখ্যমন্ত্রী বলছেন যে বিধাননগর 1 নম্বর। দেখুন, এই দপ্তরগুলো ফুটপাত ডেপুটি মেয়রের, রোডস অ্যান্ড ফুটপাত, রোডসটা মূলত, আর জবরদখল এগুলো মাননীয় মেয়র দেখেন। আপনি ওনার সঙ্গে কথা বলবেন। আমি অন্য কারোর দপ্তরের ব্যাপারে অযাচিতভাবে নাক গলানোটা সমীচীন মনে করি না। আপনারা একই পুরসভায় কাজ করেন, এই বিষয়গুলো, এই যে প্রবলেমগুলো, সমস্যাগুলো হচ্ছে, এটা আপনি মেয়রকে জানিয়েছিলেন ব্যক্তিগতভাবে? আমি না, সকল কাউন্সিলর বিভিন্ন বোর্ড মিটিংয়ে অনেকবার বলেছেন। উনিও চেষ্টা হয়তো নিশ্চয়ই করছেন। আপনার সময়কালে ভাবা হয়েছিল যে নাগরিক কমিটি করা হবে একটা, সেই নাগরিক কমিটি কি ঠিকঠাকভাবে কাজ করছে না? না, সেই সময় 2010 সালে তৎকালীন আমরা পৌরসভা ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী হননি, প্রথম বিধাননগরে একটা অ্যাডভাইজারি বোর্ড তৈরি করে দিয়েছিলেন। তারপরে ভাগ্যচক্রে সেই অ্যাডভাইজারি বোর্ড থেকে ম্যাক্সিমাম লোককেই উনি তুলে কাউকে রাজ্যসভার সাংসদ বানিয়েছেন ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়, আবার কাউকে উনি ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছিলেন, উপেন বিশ্বাস, রজপাল সিং, সুলতান সিং, মানে রজপাল সিং, এই টাইপের অনেককেই বানিয়েছিলেন। তো আবার অনেকে আমাদের ছেড়ে চলেও গেছেন, বা প্রফেসর সুনন্দ সান্যাল, অনেকে আমাদের এখন খুব অসুস্থ, মানে মনোজ মিত্র সাহেব, ডক্টর তরুণ সান্যাল চলে গেছেন, শতরূপাদির বাবা, অনেকেই চলে গেছেন। আপনি বিধাননগরের প্রথম মেয়র ছিলেন। বিধাননগরকে নিয়ে যখন এত অভিযোগ উঠছে চারিদিকে, কতটা অসুবিধে হচ্ছে বলে মনে হয় যে কি এই সমস্যার সমাধানগুলো কি করা যেত না? এর প্রশ্নের সব থেকে ভালো আপনাকে উত্তর দেবে, আমি বাইপাস করছি না, যিনি যে দায়িত্বে আছেন তার কাছে জিজ্ঞেস করলেই আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা পাবেন। আপনাকে বলা হয় একটা আলংকারিক পদে রাখা হয়েছে, আপনি অ্যাক্টিভ পলিটিশিয়ান, দৌড়ে বেড়াতেন, সেখান থেকে এই রকম একটা পদকে কোনো জায়গায় কি একটা সমস্যা তৈরি করতে পারছে? মানে সমস্যা হচ্ছে এই পদে বসে? না না, আই এম ভেরি মাচ মানে থ্যাঙ্কফুল টু মাই অনারেবল মিনিস্টার, চিফ মিনিস্টার স্পেশালি, আমার দলনেত্রী। অল ফেসিলিটি উইদাউট লাইবিলিটি। সেই চিফ মিনিস্টারই বলছেন যে সুজিত বসু তিনি অন্যতম, তিনি চ্যাম্পিয়ন, বাইরে থেকে লোক আনছেন, ফুটপাত দখল হচ্ছে। সুজিত বাবুকে আপনি কখনো ব্যক্তিগতভাবে বলেছেন এই সমস্যাগুলোর কথা? বললাম আমার দপ্তর নয়, আমি অন্যের দপ্তরে কেন অযাচিতভাবে নাক গলাবো? সুজিত বসাচ্ছে কি বসাচ্ছে না, লোক বসছে কি বসছে না, কারণ
আগে কি ছিল আর পরবর্তীকালে কি হলো সেইটারও আমি বলার আগে রেকর্ড দরকার। যেমনি আমি আপনাকে বলছি, এখান থেকে আপনার 50 মিটারও হবে না, 20 মিটার সুইমিং পুলের সামনে যান, দেখবেন ওখানে 9টা লোক বসে। তারা 30 বছর নয়, আমি 30 বছর এখানে কাউন্সিলর, তারা 50 বছর ধরে আছে। ওর 9টাটা কখনো 7টাও হয় না, আবার 9টাটা 10টাও হয় না, একদম তাদের ভোটার কার্ড আধার কার্ড দিয়ে তারা বসছে এবং লাস্ট 50 বছর ধরে বসছে। তো সেই রেকর্ডটা বিধাননগর কর্পোরেশনের কাছে যখন আমি মেয়র ছিলাম আমরা ভিডিওগ্রাফি করেছিলাম। সেই ভিডিওগ্রাফি দেখে এখন যিনি দপ্তরে আছেন তিনি বলতে পারবেন যে আমাদের পুরনো দিনে কারা ছিল আর নতুন এসে অবাঞ্ছিত কেউ বসেছে কিনা। তাহলে আপনি মেয়রের কথা বলছেন, তাহলে কি তিনি ঠিকভাবে কাজ করছেন না যার গাফিলতির জন্য বিধাননগরবাসী ভুগছে? আমি তো জাজমেন্ট দেওয়ার লোক নই, সেটার জন্যে তো বিধাননগরবাসী এবং আপনারা মিডিয়া আছেন, কাটাছেড়া আপনারা করুন না। আমি তো বিধাননগরে আমার কাজ হচ্ছে বোর্ড মিটিংটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে বোর্ড মিটিংটা কন্ডাক্ট করা, সেটা আমার কাজ। সেটার বিষয়ে কোনো কমপ্লেন আপনার কাছে থাকলে সেই প্রশ্নটা করবেন, আমি তার জবাব দেওয়ার যথাযথ চেষ্টা করব। অন্যের ব্যাপারে আমি অযাচিত নাক গলাবো না। আচ্ছা, রাজনীতির বিষয়ে একটু কথা বলি। আপনাকে কখনো ভাঙড়ে পাঠানো হচ্ছে, আপনি দলবল নিয়ে ভাঙড়ে যাচ্ছেন, আপনি রানাঘাটে কিছুদিন আগে উপনির্বাচন করিয়ে এসেছেন। আপনাকে কি তাহলে তৃণমূলের বাহুবলী ভাবা হচ্ছে? যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে আপনাকে পাঠানো হচ্ছে। আমাকে সাক্ষাৎ সামনাসামনিও দেখছেন, ক্যামেরার মাধ্যমেও দেখছেন, আমায় দেখে কি বাহুবলী মনে হচ্ছে? আপনার সেই ক্ষমতা আছে যে সমস্যার সমাধান করা, তাহলেই আপনাকে পাঠানো, মানে দল থেকে পাঠাচ্ছে। সেটা আমার সৌভাগ্য এবং দলের সেই আস্থা আমার প্রতি আছে। আর আপনি বলার সময় বললেন অ্যাঙ্কারিংয়ের সময় যে বাই ইলেকশন, শুধু বাই ইলেকশন না, আমি লোকসভার সময়ও 1.5 মাস রানাঘাটে ছিলাম। যে কোনো কারণেই আমরা সেটা আশানুরূপ ফল পাইনি। 2,34,000 হারা সিট ছিল 2019-এ, এবার সেটা কমেছে কিন্তু জিততে পারিনি, 1,80,000 হেরেছি। তো সেইটা দল মনে করে পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দুটো সেপারেট থিং। পলিটিক্সের জায়গায় দল মনে করেছে আমাকে কাজে লাগবে, এটা আমার সৌভাগ্য, দল মনে করেছে। কেন তৃণমূলে এখন পশ্চিমবঙ্গে 10.5 কোটি মানুষের মধ্যে তো 7 কোটি মানুষই বোধহয় তৃণমূল করে, তার মধ্যে যে আমাকে দল মনে করেছে, দলনেত্রী মনে করেছে, এটা আমার সৌভাগ্য। আর অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, যে দপ্তরের আসীন আছেন, সেই দপ্তরের এমআইসি এবং সর্বোপরি মেয়র। হ্যাঁ, আমি আপনাকে আবার বলছি, আমার পোস্টটা হচ্ছে অ্যাজ এ স্পিকার অফ বিধানসভা আর স্পিকার অফ লোকসভা। মিটিং কন্ডাক্ট করা বা মিটিংয়ের রেজলিউশনে কোথাও ভুল আপনি যদি পান, সেটা নিয়ে আমায় প্রশ্ন করবেন, তার জবাব দিতে আমি বাধ্য। তারপরেও তো আপনি বিধাননগরবাসী। হ্যাঁ, নিশ্চয়ই আমৃত্যু থাকবো। হিসেবে কি কি সমস্যা? বাসিন্দা হিসাবে অ্যাজ সাচ, দেখুন, বাসিন্দা হিসাবে যদি জিজ্ঞেস করেন, বিধাননগরে আমার উল্টো দিকের বাড়িতে 3টে বাড়ি, আমি যে DL 239-এ থাকি তার ঠিক উল্টো দিকে যে 3টে বাড়ি, আমার সৌভাগ্য, আমি কাকতালীয়ভাবেই বলতে পারেন যে ওই 3টে বাড়ি ভারতের স্বনামধন্য 3 জগতের 3 কিংবদন্তির বাড়ি। একজন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের বাড়ি, উনি প্রয়াত হয়েছেন, আঙ্কেল মানে কবির সাহেব, আন্টি থাকে এখন, আপনি ওনার থেকে জিজ্ঞেস করতে পারেন। তার পাশের বাড়িটা হচ্ছে এক্স চিফ সেক্রেটারি সৌরেন রায়ের বাড়ি, মানে আমি বারান্দায় দাঁড়ালে ওনাকে দেখি, মানে আপনাকে যেরকম দেখছি ওনাকেও দেখি। আর পাশের জমিটা হচ্ছে লিয়ান্ডার পেজের। তো এই লেভেলের লোকজন থাকেন, আপনি ওনাদের থেকে জিজ্ঞেস করুন, ওনাদের থেকেই তো জানাটা ভালো। আর বিধাননগরে আরেকটা আছে, প্রপার বিধাননগর, রাজারহাট গোপালপুরের 16টা ওয়ার্ড এবং রাজারহাট নিউ টাউনের 11টা ওয়ার্ড, এইগুলো বিধাননগরের সঙ্গে বিধাননগর কর্পোরেশনে আছে, কিন্তু প্রপার বিধাননগরে 14টা ওয়ার্ড, তার মধ্যে 9.5টা ওয়ার্ডে কিন্তু খুব ভালো ব্লক অ্যাসোসিয়েশন, রেসিডেন্টস অ্যাসোসিয়েশন আছে, দে আর ভেরি স্ট্রং। আপনি ওনাদের থেকেও জিজ্ঞেস করতে পারেন। সল্ট লেক ওয়েলফেয়ার আছে, পুরনো, খুব পুরনো দিনের, ওনাদের থেকেও জিজ্ঞেস করতে পারেন।
আচ্ছা, উপনির্বাচনে আপনি রানাঘাটে গেলেন, লোকসভার সময় আপনি রানাঘাটে ছিলেন, আপনি তেমনটাই বলেন। শোনা যাচ্ছে দলের অন্দর থেকে যে আপনাকে নৈহাটিতে পাঠাতে পারে উপনির্বাচনে প্রার্থী করে, সেক্ষেত্রে আপনাকে যদি পাঠানো হয় আপনি যাবেন? গাছে কাঁঠাল গোফে তেল। না, যদি যদি পাঠানো হয় আপনি সেটাতে রাজি হবেন? দেখুন, দল যেখানে বলে, এবং সর্বোপরি এটা অকপটে স্বীকার করছি, যদি সব কথা ইচ্ছের সঙ্গে যে করি নাও হয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আজকে মুখ্যমন্ত্রী, যেদিন মুখ্যমন্ত্রী ছিলেন না সেদিনও কোনো দিন ডেকে কিছু বললে ওনার যে সন্মোহিনী ক্ষমতা আছে, সেই ক্ষমতায় ওনার সামনে দাঁড়িয়ে আমি অন্তত না বলতে পারিনি। তারপরও আপনি তাহলে ফুল বদল করলেন কেন? এটা তো সকল মানুষের প্রশ্ন যে 2019 সালে আপনি বিজেপিতে গেলেন, কেন করলেন? ওই জন্যই তো পালিয়ে বেড়াতাম মুখ্যমন্ত্রীর হাত থেকে। না, কারণ তো নিশ্চয়ই আছে, ব্যক্তি বিশেষে বা দলের কোনো সমস্যা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বা অভিষেকের সঙ্গে আমার কোনো দিন, বা ওই পরিবারের সঙ্গে কোনো দিন কোনো মতবিরোধ হয়নি, এবং আমি যেখানে শুনতাম মুখ্যমন্ত্রী আসতে পারেন বা আসবেন, আমি হয়তো সেখান থেকে বেরিয়ে চলে যেতাম। কিছু ইগো ক্ল্যাশ হয়েছিল সেই জন্য। এটা কাদের সঙ্গে? নিশ্চয়ই ও দলেরই কারোর সঙ্গে। তো আপনি যখন ফিরে এলেন তখন আমরা দেখেছি তারা কিছু সমস্যা তৈরি করতে শুরু করলো, যে কিছু মানুষের সঙ্গে বলা শুরু করলো যে আপনি যদি ফিরে আসেন তারা এটাকে অ্যাকসেপ্ট করবেন না। তাদের ব্যাপার, তো অ্যাকসেপ্ট করলেন কি করলেন না সেটা তাদের জিজ্ঞেস করুন। কে বলেছেন আমি তাও জানি না। আমি কাকতালীয়ভাবে সেদিন বিধানসভায় গেছিলাম আমার কিছু বিধানসভায় কিছু কাজের জন্যে। আমি জানতামও না যে সেদিন এরকম কোইন্সিডেন্সটা হবে, মানে আমি সামনে পড়ে যাব। তো তারপরে হয়েছে। আর যদি কেউ বলেন, আপনার কাছে যদি ইনফরমেশান থাকে কেউ বলেছিলেন আমরা অ্যাকসেপ্ট করব না, তাদের জিজ্ঞেস করুন না তারা অ্যাকসেপ্ট করলেন কি করলেন না। আমি তো আছি, আমি এবং সম্মানজনকভাবে আছি, সসম্মানে আছি। দলে আসার পরে মাননীয় নেত্রী আমাকে প্রার্থী করেছেন, চেয়ারম্যান করেছেন, এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে দুটোই হচ্ছে ইলেক্টেড পোস্ট, চেয়ারম্যান অ্যান্ড মেয়র। তো ইলেক্টেড পোস্টে বসে আছি উইথ অল ফেসিলিটি। সকলেই জানেন যে আপনি ভোজন রসিক, কিন্তু লুচি আলুর দমে একটুখানি সমস্যা হয়ে গেল। সেই লুচি আলুর দমের রাতটা কি মনে পড়ে? দেখুন, ভোজন রসিক নিশ্চয়ই, কিন্তু লুচি আলুর দম আমি খেতে ভালোবাসি এটা আপনাকে কে বললো আমি জানি না। লুচি আলুর দম খেতে আপনার বাড়িতে অনেকে আসেন, মুকুল রায় এসেছিলেন, তিনি আবার আপনার রাজনৈতিক গুরু বলে অনেক জায়গায় পরিচয় পেয়েছেন, তো সে সম্বন্ধে কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই উনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। 2000 সাল থেকে ওনার সঙ্গে আমার ওতপ্রোতভাবে সম্পর্ক, এবং নিশ্চয়ই তিনি তৃণমূলকে তখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। 2000 থেকে 2011 জার্নিটা তো খুব মসৃণ ছিল না, তার মধ্যে ডিলিমিটেশন হয়েছে, তার মধ্যে আপনার মানে অনেক উতাল পাতাল হয়েছে। 2004-এ 42টা লোকসভার মধ্যে একটা লোকসভা আমরা জিতেছিলাম, মমতা দিয়ে একা। 2006-তে আমরা বিরোধী দলের তকমাও পাচ্ছিলাম না, 30 জন বিধায়ক হয়েছিল। তারপরে বনগাঁ, আমার উত্তর 24 পরগনা জেলায় 28টার মধ্যে 3টে বিধানসভা জিতেছিলাম, বনগাঁ, বাগদা, গাইঘাটা। বনগাঁয় আবার ভূপেন কাকা মারা গেলেন, আবার 29টা হয়ে গেল। আবার সৌগত দা গিয়ে বনগাঁয় জিতলো, আবার 30টা হয়ে বিধানসভায় বিরোধী দলের তকমা পেলাম। অনেক ঘাত প্রতিঘাত, এবং তারপরে নানুর হয়েছে, কেশপুর হয়েছে, চমকাইতলা হয়েছে। মমতা ব্যানার্জির অক্লান্ত পরিশ্রম, আপসীন লড়াই, তার জন্যে মানুষ, বিধাননগর নয় সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করে সিপিএমের হাত থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা, ভরসা বলে মমতা ব্যানার্জিকে এনেছেন। কিন্তু মুকুল রায় যখন আপনার বাড়ি এসেছিলেন তখন তিনি বিজেপিতে ছিলেন। দেখুন, একজন মানুষ, আমি পৌরভবনে ছিলাম তখন, আমি তৎকালীন মেয়র এবং সিটিং এমএলএ, সিটিং মেয়র। আমি পৌরভবন থেকে বেরোচ্ছি, হঠাৎ করে একজন ফোন করেছে, আপনিও ফোন করেছেন, আমি জিজ্ঞেস করিনি আপনি কে, ফোন করেছেন, আমায় জিজ্ঞেস করেছে তুই কোথায়। বললাম হ্যাঁ, কে বলছেন? বললো আমি দাদা বলছি। বললাম হ্যাঁ বলো।
বললো তুই কোথায়? বললাম এই পৌরভবন থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, 7টা 7:15 বাজে। বললো আমি তোর ওখানে আসছি। আমি তখন কাউকে বলবো না আসবেন না, লাস্ট প্রায় ধরুন 19 বছরের সম্পর্ক, বলবো না এসো না, এটা তো বলা যায় না। এসছেন, ঠিক আছে। সে জল্পনার রাত আমরা দেখেছি। বিজেপি ছাড়লেন কেন? বিজেপিতে সমস্যাটা কি হচ্ছিল? দেখুন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বিজেপি পলিটিক্যাল পার্টি কম, ধর্মীয় পার্টি বেশি, এবং পশ্চিমবঙ্গের মানুষের যে ধ্যান ধারণা, পশ্চিমবঙ্গের মানুষ আমরা সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা একে অপরের পাশে দাঁড়াই, আনন্দ করি, অন্যের দুঃখে দুঃখিত হই, এবং সব ধর্মের অনুষ্ঠানে আমরা উপভোগ করি, আনন্দ উপভোগ করি। আপনি ঈদের দিনও আমি যাই, এবং ইফতার পার্টিতে আমরা সবাই যাই। আজকে রাজনীতি করছি বলে না, ইফতার পার্টিতে যাই আমরা খেতে। আর আবার ইয়েতে যা আপনি পার্ক সার্কাস ময়দানে যদি দুর্গাপুজো দেখতে আসেন, দেখবেন ওখানে হিন্দুর চেয়ে মাইনরিটি লোক বেশি। আবার ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটে সবাই যাই ঘুরতে। তো আমরা সকলের অনুষ্ঠানে উপভোগ করি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি। সেই কৃষ্টি সংস্কৃতি থেকে হঠাৎ করে আর আমরা এখানে জয় মা কালী, জয় মা দুর্গা বলে অভ্যস্ত। জয় শ্রীরাম ওই মাথায় টিকি বেঁধে। আচ্ছা, দলের অন্দরে কি এটা বলেছিলেন এই সমস্যাটার কথা, যে এই ধর্ম নিয়ে সমস্যার সমাধান হয়নি? না না, পশ্চিমবঙ্গে 77টা বিধানসভা আছে, যেখানে 80%-এর ওপরে মাইনরিটি ভোট আছে। আমি নিজে, আমার নাম হয়ে গেছিল বিজেপিতে, আমি মাইনরিটির মুখপাত্র। এমনকি ওখানে এক ভদ্রমহিলা ছিলেন, আমি বলছি মুর্শিদাবাদের ভদ্রমহিলা, খুব ভালো বক্তব্য রাখতেন, সিপিএম করতেন। আর পরে কি নাম, হ্যাঁ মাহফুজা খাতুন, মাহফুজাদিকে বলতাম আরে তুমি বলছো না কেন? ও বলছে আপনি বলুন দাদা, আমাকে বললে অন্যরকম ভাববে। আমি রোজ বলতাম, এমনকি আমি অমিত শাহজিকে বলেছি, আমি সবাইকে বলেছি যে আপনারা যে, আপনি উত্তর 24 পরগনা এবং আমার লাগোয়া সিট ভাঙড়, আপনি ভাঙড় নিয়ে শুরু করলেন। ভাঙড়ে আমি বলেছিলাম যে কোনো মাইনরিটিকে ক্যান্ডিডেট করুন। আপনি দেগঙ্গা, হাড়োয়া, আপনি বাদুড়িয়া, বসিরহাট উত্তর, আপনি এদিকে আমডাঙ্গা, এইখানে আপনি বলছেন না আমরা হিন্দু লোককে ক্যান্ডিডেট করবো। আরে একটা জায়গার উপরে ইয়ে হয়। আপনি যখন ধর্মের রাজনীতি নিয়ে যখন অমিত শাহজিকে বলেছিলেন, তখন তার উত্তর কী ছিল? ওনারা বলেছিলেন না আমাদের এটা সম্ভব না। তো ওনাদের সম্ভব না, আমি তো আর ওনাদের অল ইন্ডিয়া পলিটিক্স চেঞ্জ করতে পারবো না, সেটা ওনারা ভালো বুঝেছেন। তার কারণ যেখানে যেটা চলে, এখন আপনি মহারাষ্ট্রে গিয়ে গণপতি বাবা না বলে জয় শ্রীরাম বললে তারা বলবে ধর্মশাই ভাগো এখান থেকে। আপনি কেরালায় গিয়ে পোঙ্গাল না বললে আপনি গিয়ে ওখানে যদি জয় মা দুর্গা বলেন তো বলবে ঠিক আছে দুর্গা জি হ্যাঁ বলে যাও। তাই হচ্ছে। গার্ডেন রিচ কাণ্ডের সময় আপনি বলেছিলেন যে বেআইনি যে সমস্ত বাড়ি নির্মাণ হচ্ছে বিধাননগরেও হচ্ছে, মেয়র এই বিষয়টা জানেন। হ্যাঁ, ওনার দপ্তর, উনিই তো জানবেন। এবং আমি তো গিয়ে হাইকোর্টে কেসও করেছি। আপনি যতই আমাকে খোঁচানোর চেষ্টা করুন, আমি হাইকোর্টে কেস করেছি, মহামান্য চিফ জাস্টিসের ঘরে এই কেস আছে। এবং রাজ্য সরকার সেখানে হলফনামা মানে এফিডেভিট দিয়ে বলেছে 2টো ওয়ার্ডে 333টা বেআইনি। এটা আমার কথা নয়, আপনি এটাকেই ট্যাগলাইন করবেন আমি জানি কালকে। আর এই সমস্যা বিধাননগরে যা যা সমস্যা হচ্ছে সেগুলো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন যে এই এলাকায় এই সমস্যাগুলো হচ্ছে? আপনি কি ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ছাড়া কোনো লোক নেই? আমি কোনো লোকের মধ্যে পড়ি না, ওনার কাছে ইনফরমেশন দেওয়ার লোক না আমার মতো 1001 আছে বিধাননগরে। অন্তত আমাকে যত লোক চেনে তার চেয়ে বেশি লোক ওনার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট রাখে। সর্বশেষ প্রশ্ন, আপনি যখন মেয়র, আপনার আপনি মিডিয়া জগতে কবে এসছেন আমি জানি না, আপনার মিডিয়া এই দ্য ওয়াল শুরু হয়েছে কবে তাও জানি না। আমাদের জন্মের আগে থেকে যারা মিডিয়া জগতের অনেকে বিধাননগরে থাকেন, তাদের সঙ্গে মমতা ব্যানার্জির রেগুলার রাত্রিরে কথা হয়। আপনি ডাক্তার বলুন, একটা নাম বলি, ডক্টর সুকুমার মুখার্জি আমার চেয়ে বেশি মমতাদির ক্লোজ। ডক্টর রবীন চক্রবর্তী আমার চেয়ে বেশি ক্লোজ।
ডক্টর মহেশ গোয়েঙ্কা আমার চেয়ে বেশি ক্লোজ। আপনি কি বিধাননগরে ব্যারিস্টার বলুন, সুপ্রিম কোর্টের একজনই জাজ আছেন, এখন সিটিং জাজ, বিধাননগরে থাকেন ইসি ব্লকে। মমতাদির সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্ক, দাদা বোনের সম্পর্ক। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনি যখন মেয়র ছিলেন এমন কি কি কাজ করতে পারেননি, বা এখন কি কি এমন কাজ হচ্ছে না যেটা আপনি মেয়র থাকলে হয়ে যেত? আমি ব্যক্তি কেউ নই, এটা কনস্ট্রাকটিভ এবং মানে সবাই মিলে করতে হয়, ব্যক্তি বিশেষ এখানে হয় না। এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, ইন্ডিভিজুয়ালের নয়। এ তো ক্যারাম খেলা নয়, এটা ফুটবল খেলা, কালেকটিভ রেসপন্সিবিলিটি। ধন্যবাদ সব্যসাচী বাবুকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরা বিশ্বদেবের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, বিধাননগর।